আসসালামু আলাইকুম। ইদানিং লক্ষ্য করছেন কিছু একটা মিডিয়াতে আগে উপদেষ্টা যেগুলো ছিল, উপদেষ্টারা যেভাবে সাজুগুজু করে কোট প্যান্ট পরে লিপস্টিক লাগিয়ে শাড়ি টাড়ি পরে বিভিন্ন বিবৃতি দিত। মিডিয়া নিউজ ফিড যেটাই আপনি খুলতেন সেটাতেই দেখতেন যে বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন বড় বড় কথা বলতো, এটা করেছি সেটা করেছি, এটা করব সেটা করব। এখন কিন্তু তাদের উপস্থিতি তেমন একটা চোখে পড়ে না, টকশোতেও যায় না, বিভিন্ন মিডিয়াতেও কথা তেমন একটা বলে না, সংবাদ সম্মেলনও করে না। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা আস্তে আস্তে কিন্তু অনেকটা আত্মগোপনে চলে যাচ্ছে। তারা এখন ছেড়ে দে মা কেন দেওয়াসি অবস্থায় আছে। ছেড়ে দে মা কে দেওয়াসি, এই সিচুয়েশনে এখন উপদেষ্টারা কিন্তু পার করতেছে। তারা কোনো একটা দলের সাথে বা সব দলের সাথেই ভালো একটা সম্পর্ক রেখে সেফ এক্সিট করবে। কারণ কি, তারা যদি এখন পক্ষপাতমূলক আচরণ করে এবং আইন শৃঙ্খলা বলেন, নিয়ম বলেন, এইগুলান চাপায় দেয় এবং কঠোর হস্তে দমন করে বিভিন্ন রকমের ক্রাইম, তাহলে কি হবে, একটা সময় কোনো একটা দল ক্ষমতায় গেলে তারা কিন্তু রোষানলে পড়বে। সেই জন্য তারা এখন কিন্তু সব কুচ্চা মুরগির মতো ঝিম ধরে গেছে। বড় বড় বয়ানও দিতেছে না, বড় বড় আশ্বাসও দিচ্ছে না। তবে এই সরকার প্রথম দিকে যখন আসছিল, বাংলাদেশের সবাই সাপোর্ট করছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আইসে, উনি একটা নিরপেক্ষ লোক, উনি এ দেশেই থাকে না, বিদেশে থাকে, সো উনি বিভিন্ন রকমের কাজ করবে শক্ত হাতে। কিন্তু উনি যে কোনো কাজ করতে গিয়ে বিভিন্ন দলকে ডাকছে যে এটা করতে চাচ্ছি, তোমাদের মতামত কি। গণতন্ত্র মানেই তো জানেন যে না এটা হবে, কেউ বলে ওটা হবে, কেউ বলে ওটা হবে, আলটিমেটলি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই যে সংস্কার করে সারা বাংলা বা সব বাঙালি যে ঝাঁপিয়ে পড়ে একটা সরকারের পতন ঘটালো, কি সংস্কার পেয়েছেন? কোনো সংস্কার হয়নি। দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে ভেবেছিলাম, ইউনূস সাহেব অর্থনৈতিক ছাত্র, শিক্ষক প্লাস উনি অর্থনীতি নিয়েই কাজ করেন, কোনো উন্নতি নাই। কারণ কি, যারা গরিব মানুষ তারা কি চায় আসলে, তারা চায় দুবেলা দুমুঠো সুন্দর মতো খাবে এবং রিল্যাক্সে তাদের কাজ করবে। এখন বাংলাদেশের চাউলের কেজি কত? আমি যে চালটা খাই সেটা 90 টাকা কেজি কিনি। শেখ হাসিনার আমলেও 60-70 টাকা ছিল, তাও চিল্লাইতাম যে 40 টাকার চাল কেন 60 টাকা হবে, 40 টাকা চাল কেন 50 টাকা হবে। এখন 90 টাকা, কেউ চিল্লাচ্ছে না। সবজির দাম সবগুলো 60-এর ওপরে, 100-র কাছাকাছি। পেঁয়াজ বলেন, অন্যান্য যা লাগে, ইলিশ মাছ শেখ হাসিনার আমলে আমরা খুব চিল্লাপাল্লা করতাম যে ইলিশ মাছ সব ভারতে দিয়ে দিচ্ছে, আমরা পাচ্ছি না, 700-800 টাকা কেজি, 1200 টাকা কেজি। এখন ইলিশ মাছ 2500 টাকা কেজি, 3000 টাকা কেজি। ইলিশ যাচ্ছে কোথায়? তো সব মিলিয়ে সরকার খুবই ব্যর্থ। কারণ কি, যারা খেটে খাওয়া মানুষ তারাই সবচেয়ে বেশি হাড়ে হাড়ে টের পাচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়া বলেন, সংবাদপত্র বলেন এবং ইউটিউবে বলেন, আপনি দেখবেন সিএনজি যারা চালায়, রিক্সা যারা চালায়, যারা ফুটপাতে দোকানদারি করে, তারা বলতেছে তাদের ব্যবসা অনেক কমে গেছে, আগের তুলনায় তাদের ইনকাম অনেক কমে গেছে। এবং যে পরিমাণ ইনকাম করছে, দ্রব্যমূল্যর প্রচুর হওয়ার কারণে তারা সেইভাবে সংসার চালাতে পারছে না। এবং কর্মসংস্থান হবে ভাবছিলাম, যে কর্মসংস্থান বাড়বে, উনি যেহেতু ইউরোপ আমেরিকাপন্থী লোক, বিভিন্ন অর্ডার আনবে, শিল্প কলকারখানা আনবে, কিন্তু না, তার ব্যাংকের গজাবরল ব্যাংক নিয়ে কাজ করতে গিয়ে 400 ফ্যাক্টরি বন্ধ হয়েছে। শুধু গার্মেন্টস ফ্যাক্টরি 400 বন্ধ হয়েছে এই 1 বছরে। ইউনূস সরকার সাহেবের 1 বছরে 400 ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এবার গার্মেন্টস বাদেও অন্যান্য ফ্যাক্টরি, ছোটো ছোটো ফ্যাক্টরি কতগুলো বন্ধ হয়েছে আপনি হিসাব করেন। তো দেশের অর্থনৈতিক কিন্তু উন্নতি হয়নি।
আরও খারাপ পর্যায়ে গেছে, কোনো বিনিয়োগ আসতেছে না, কারণ কোনো স্টেবল সরকার নাই, এই নতজানের সরকার। হ্যাঁ, এদেরকে এই দল বলছে এইটা করতে হবে, ওই দল বলছে এটা করতে হবে, আলটিমেটলি কিচ্ছু হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন প্রথম আপনার শাখাওয়াত সাহেব আইছিলেন, উনি একটু তেড়া লোক, রকচটা লোক, উনি ঠিক ছিল। কারণ কি, বাঙালির জন্য রকচটা তেড়া লোকই দরকার, কঠোর লোক দরকার। ন্যাশলো উনি একজন ম্যাও ম্যাও করা জাহাঙ্গীর আলম, যিনি তরকারি চেকে বেড়াই, ইট 2 নাম্বার কিনা চেক করে আর বলে যে এইটা ঠিক না, ওইটা ঠিক না, নিন্দা জানাই। আরে তুই নিন্দা জানাবি মানে কি? অ্যাকশান যাবে কে? স্বরাষ্ট্র উপদেষ্টা যদি নিন্দা জানায়, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? স্বরাষ্ট্র উপদেষ্টার তো উচিত অ্যাকশানে যাওয়া, তিনি অ্যাকশানে না যেয়ে নিন্দা জানায়। তো রাজনৈতিক কালচার তো ধ্বংসের দিকে। আপনি আপনার দল করবেন, আপনি আপনার দলকে ভোট দিবেন, এটা কার কি? যে দলকে পছন্দ করে সেই দলকে ভোট দিবেন। এখানে কাহিনী হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যে দলে করুক, যে দলের লোকই হোক, যদি সে অপরাধ করে তাকে যেন আইনের আওতায় আনা যায়, এই কালচারটা প্রতিষ্ঠা করতে হবে। আমি গরিব মানুষ, আমাকে কেউ মারতেই পারে, গোতাগাতাও করে দিতে পারে, কিন্তু আমি যেন আদালতের বারান্দায় যে ন্যায় বিচারটা পাইতে পারি, সুষ্ঠু বিচারটা পাইতে পারি। তুমি একটা সরকার দলীয় লোক বলে তুমি এটাতে পরিত্রাণ পাবা আর আমি ভিকটিম হব, এমন কালচার না থাকে। শুধুমাত্র আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয়, তাহলে দেখবেন পুরো বাংলাদেশের চিত্র একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আইনের শাসন কোথাও নাই, ভবিষ্যতে মানে অতীতেও ছিল না, বর্তমানেও নাই, আমার মনে হয় না ভবিষ্যতেও আইনের শাসন এদেশে প্রতিষ্ঠিত হবে। কারণ আমাদের কালচার খুবই খারাপ। এই যে ডাকসু নির্বাচন, আরে ডাকসু নির্বাচনকে রাজনীতিকরণ করার কি দরকার? এটা তো স্টুডেন্টদের নির্বাচন, স্টুডেন্টদের অধিকার, ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা, ক্যাম্পাসে কিছু নিয়ম শৃঙ্খলা, এইগুলো প্রতিষ্ঠা করার জন্যই তো ডাকসু। এখান থেকে বিএনপির নেতা বের করা, জামাতের নেতা বের করা, আওয়ামী লীগের নেতা বের করার জন্য ডাকসু নির্বাচন না, তো হওয়া উচিত না। এটা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন। আমরা যেরকম আগে স্কুলে পড়তাম, মনিটর হতো, মানে মনিটরই তো বলতো নাকি, যেটা হচ্ছে যে ক্লাসের মনিটরকে, তাকে বলে অমুক অমুক জায়গায় যাচ্ছি, প্রসাব করতে যাচ্ছে, আমি এটা করছি, তারে বলে ক্লাস থেকে বের হতে হতো। তো ক্যাম্পাসে কিছু নিয়মকানুন ইমপ্লিমেন্ট করার জন্য এবং কিছু সুযোগ সুবিধা দাবির জন্য ডাকসু নির্বাচন, এটাকে রাজনীতিকরণ করে ফেলছে। আর সব ডাকসু নির্বাচনের ভিপিরা বেরো এসে রাজনীতি করে কেন? সাধারণ পেশায় যায় না কেন? তার কারণ অনেক বছর পর পর একটা করে নির্বাচন হয়, একজন করে হুমরু চুমরু নেতা বেরোয়। প্রতি বছর নিয়ম ডাকসু নির্বাচন হওয়ার, প্রতি বছর যদি ডাকসু নির্বাচন হতো তাহলে প্রচুর পরিমাণে লোক বেরোতো, তারা বিভিন্ন কর্মকাণ্ডে চলে যেত, কাজে চলে যেত। কেউ সরকারি চাকরি করতো, কেউ বিশেষ ক্যাডার হতো, কেউ অন্যান্য পেশায় যেত। কিন্তু ডাকসু নির্বাচন মানে নেতা নির্বাচন, মানে উনি নেতা হবে, ভবিষ্যতের নেতা, লুটপাটকারী, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী হওয়ার ধান্দা সব। তো এটা উদ্দেশ্য হওয়া উচিত না। তো সব মিলিয়ে আর সরকারি যে এগুলা অনলাইন পোর্টালগুলো এখন আসলে আরও অ্যাক্টিভ, এই যুগে এসে ম্যানুয়ালগুলো থাকা উচিত না। আর ঢাকা শহরের প্রাণকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বাসা বাড়ির মাঝখানে ক্যাম্পাস, এর একটা নির্দিষ্ট ক্যাম্পাস নাই। যেমন জাহাঙ্গীরনগরে একটা নির্দিষ্ট ক্যাম্পাস আছে, এরকম নাই। তো এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিফট করা উচিত, কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে যেয়ে বাউন্ডারি করে ঢাকা বিশ্ববিদ্যালয় করা উচিত, এবং ওই ক্যাম্পাসগুলো সব ছেড়ে দেওয়া উচিত, ওই জায়গাগুলো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হবে ওখানে। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়, ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো ঢাকার প্রাণকেন্দ্রেই কেন থাকতে হবে? আর থাকলেও একটা বাউন্ডারির ভিতরে এমন থাকবে না। তো সব মিলিয়ে গোজামিলের বাংলাদেশ, গোজামিলেই চলতেছে, গোজামিলেই চলবে। ভালো থাকবেন সবাই। ভিডিও লম্বা হয়ে গেছে, পাবলিক খাইবে না। ধন্যবাদ।